বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমাদের আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি চিতোয়ান থেকে সড়ক পথে পোখারা পৌঁছানো এবং সম্পূর্ণ তথ্য সহ পোখারার লোকাল সাইট সিইং। উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে প্রেস করে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের পর্বে পোখারা থেকে বেরিয়ে ভয়ঙ্কর পাহাড়ি পথ অতিক্রম করে আমরা এগিয়ে যাব জমসমের উদ্দেশ্যে। আর পথেই দেখে নেব রূপসে ওয়াটারফল, লেটে ভিলেজ এবং বহু প্রতীক্ষিত মারফা ভিলেজ। সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গুড মর্নিং। আমরা এখন আছি নেপালের পোখারাতে। তো আমরা স্টে করেছিলাম হোটেল হিমালয়ান ইনে। আজকে আমরা সকালেই পোখরা থেকে এগিয়ে যাব নেপালের মুস্তাং জেলার জমসমের উদ্দেশ্যে। পোখারা থেকে জমসমের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। তো চলুন, আপনারাও আমাদের সঙ্গে বেরিয়ে যাবেন। একদম রেডি হয়ে গেছি, আর মুক্তিনাথ যাওয়ার জন্য আমাদের গাড়ি এসেও গেছে। তো চলুন বেরিয়ে পড়া যাক মুক্তিনাথের উদ্দেশ্যে। পাহাড়ি পথে আমরা যাত্রা শুরু করলাম। আজ সকাল থেকেই মেঘলা আকাশ, সারাদিনে একবারও সূর্যের দেখা পাইনি। আমরা আজ পোখারা থেকে জমসমের দিকে এগিয়ে যাচ্ছি। পোখারা থেকে জমসমের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। বেশ কিছুটা পথ আমরা এগিয়ে এসেছি, বেশ সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে ওপর দিকে উঠছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য একটু দাঁড়িয়েছি, এরপর আবার আমরা এগিয়ে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। পোখারা থেকে বেরিয়ে আজ আমরা নাইট স্টে করব জমসমে, আর কাল আমরা দর্শন করব মুক্তিনাথ। পোখারা থেকে জমসম পৌঁছানোর পাহাড়ি পথ যেমন সুন্দর তেমনই বিপজ্জনক। এক কথায় বলা যেতে পারে ভয়ঙ্কর সুন্দর। এই ভয়ঙ্কর সুন্দর পাহাড়ি পথে এগোতে এগোতে আমরা দেখব তাতোপানি, রূপসে ওয়াটারফল এবং মারফা ভিলেজ। এই ব্রিজ ক্রস করে যে ছোট্ট পাহাড়ি জনপদে আমরা প্রবেশ করছি তার নাম বেনি। নেপালের গণ্ডকী প্রদেশের মায়াগদি জেলার সদর দপ্তর। সমুদ্রপৃষ্ঠ থেকে বেনি প্রায় 899 মিটার উচ্চতায় অবস্থিত। নেপালের জাতীয় নদী কালীগণ্ডকী ও মায়াগদি নদীর সঙ্গম স্থলেই গড়ে উঠেছে এই পাহাড়ি জনপদ বেনি। বেনি বাজার ক্রস করে এইবার আমরা এগিয়ে যাচ্ছি তাতোপানির দিকে। পাশ দিয়ে বয়ে চলেছে নেপালের জাতীয় নদী প্রবল স্রোতস্বিনী কালীগণ্ডকী নদী। পোখারা থেকে মুক্তিনাথ যাওয়ার পাহাড়ি পথে অবশ্যই জাইলো, স্করপিও, বোলেরো বা টাটা সুমো জাতীয় গাড়ি হায়ার করবেন, কারণ এই ভয়ঙ্কর পাহাড়ি পথের বেশ কিছুটা অংশ
কালীগণ্ডকী নদীর উপর দিয়ে ওয়াটার ক্রসিং দিয়েই যেতে হবে, তাই এই পথে অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স যুক্ত গাড়ি প্রয়োজন। মুক্তিনাথ দর্শনের উদ্দেশ্যে আমরা আজকে চলে যাব জমসমে। তো সেই জমসম যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি এখন তাতোপানিতে। এখানে একটা হট স্প্রিং আছে, সেই হট স্প্রিং আমরা নামিনি, কিন্তু দেখেছি সাইড থেকে। তাতোপানি মধ্য নেপালের বাগমতী অঞ্চলের একটি গ্রাম। এখানে প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ দ্বারা সৃষ্ট একটি উষ্ণ কুণ্ড আছে। এই তাতোপানিতে আমরা এখন লাঞ্চ করব, তারপর আবার এগিয়ে যাব জমসমের উদ্দেশ্যে। এই হচ্ছে নেপালি থালি। পাশ দিয়ে বয়ে চলেছে নেপালের জাতীয় নদী অর্থাৎ কালীগণ্ডকী নদী। ভীষণ সুন্দর, অনেকক্ষণ ধরেই আমাদের যাওয়ার পথে আমরা এই নদীকে সঙ্গে পেয়েছি। এই নদীর জলের রংটা কিন্তু কালো, সেই জন্যই এর নাম কালীগণ্ডকী। কয়েকটি মাত্র হোটেল আছে, তো চাইলে এখানে তাতোপানিতেও আপনারা স্টে করতে পারেন। আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেহেতু মুক্তিনাথ, তাই আজই আমরা পোখারা থেকে জমসম বা মুক্তিনাথে গিয়ে পুনরায় পোখারায় ব্যাক করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের একদিন জমসম অথবা মুক্তিনাথে নাইট স্টে করতে হবে এবং দ্বিতীয় দিন মুক্তিনাথ দর্শন করে পুনরায় পোখারায় ফিরে আসা যায়। এই ভয়ঙ্কর পাহাড়ি পথকে অ্যাভয়েড করতে চাইলে আপনারা আকাশপথেও পৌঁছে যেতে পারেন মুক্তিনাথ অথবা জমসমে। এই ক্ষেত্রে পোখারা থেকে মুক্তিনাথ পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস এবং পোখারা থেকে জমসম এয়ারপোর্ট পর্যন্ত ছোট বিমান পরিষেবাও আপনারা উপভোগ করতে পারেন। তবে দু ক্ষেত্রেই আবহাওয়ার ওপর নির্ভর করেই বিমান বা হেলিকপ্টার ওঠানামা করে। তাতোপানি থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জমসমের দিকে। পথেই আমাদের সঙ্গে দেখা হলো ডুবসে ওয়াটারফলের। অনেকটা উঁচু থেকে জলধারা নামছে, ভীষণ সুন্দর। চলুন আমরা একদম ওয়াটারফল পর্যন্ত যাই। রূপসে ওয়াটারফল প্রায়
300 মিটার উচ্চতা থেকে জলধারা প্রবল বেগে নিচে নেমে আসছে এবং মিলিত হচ্ছে কালীগণ্ডকী নদীর সঙ্গে। ওয়াটারফল দেখে এখন এগিয়ে যাচ্ছি। এখানে ড্রাইভার দাদা বললেন যে এটা কিন্তু একটা ল্যান্ডস্লাইড জোন, তো বেশি দেরি করা যাবে না। পোখারার যে হোটেলে আপনারা থাকবেন আগে থেকে কন্ট্যাক্ট করলে হোটেল থেকেই মুক্তিনাথ ভ্রমণের গাড়ি, হোটেল, খাওয়া এবং পারমিটের ব্যবস্থা করে দেন। পোখারা থেকে মুক্তিনাথ যাওয়া এবং মুক্তিনাথ থেকে পোখারায় ফিরে আসার গাড়ি ভাড়া প্রায় 25 থেকে 30 হাজার টাকা। তাই চেষ্টা করবেন ম্যাক্সিমাম 6 জনের একটি গ্রুপ তৈরি করতে। এক্ষেত্রে মাথা পিছু গাড়ি ভাড়া অনেকটাই কম পড়বে। ওয়াটারফল দেখে প্রচন্ড অফ রোড দিয়ে আমরা এখন এসে গেছি মুস্তাং ডিস্ট্রিক্টে। আর আমরা এখন আছি অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার ভিতরে। তো এই মুস্তাং ডিস্ট্রিক্টেই অবস্থিত জমসম এবং মুক্তিনাথ। ফরেনারদের জন্য এই জায়গায় আইডি প্রুফ চেক করাতে হয়। তো ড্রাইভার দাদা গেছেন আমাদের দুজনের আধার কার্ড নিয়ে। মুস্তাং ডিস্ট্রিক্টে প্রবেশের জন্য কিন্তু আমাদের পারমিট করাতে হয়েছে। তো সেক্ষেত্রে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির জন্য 1000 টাকা, অন্যান্য দেশের ট্যুরিস্টদের জন্য 3000 টাকা পার হেড হিসাবে দিতে হবে। আর আমরা সার্ক অন্তর্ভুক্ত দেশ, তো সেই জন্য আমাদের ক্ষেত্রে 1000 টাকা লাগলো পারমিটে। আমরা এখন এসে গেছি লেটে ভিলেজে। ভীষণ সুন্দর একটা গ্রাম। আর এই লেটে ভিলেজ থেকে জমসমের দূরত্ব মাত্র 26 কিলোমিটার। লেটে হলো উত্তর নেপালে ধওলাগিরি অঞ্চলের মুস্তাং জেলার একটি গ্রাম। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 8000 ফিটের বেশি। এই ছোট্ট পাহাড়ি গ্রাম ধওলাগিরি, নীলগিরি ও অন্নপূর্ণা পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। এই পথেই অবস্থিত কালীগণ্ডকী নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিশ্বের গভীরতম গিরিখাত, যার গভীরতা প্রায় 6000 মিটার। আমরা এখন যে অফরোড দিয়ে যাচ্ছি এটি কিন্তু প্রকৃতপক্ষে কোনো রোড নয়, এটি কালীগণ্ডকী নদীর বেসিন। দীর্ঘদিন ধরে বারবার নিজের গতিপথ পরিবর্তন করে ক্ষয়কার্যের মাধ্যমে এই বিশাল অঞ্চল জুড়ে তার নিজের বেসিন সৃষ্টি করেছে কালীগণ্ডকী নদী। বর্ষাকালে এই বেসিনে জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে, কিন্তু এখন বেশ কয়েকটি ওয়াটার ক্রসিং ক্রস করে আমাদের আবার রোডে উঠতে হবে। এই কালীগণ্ডকী নদীর বেসিনেই পাওয়া যায় শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা। এটি প্রকৃতপক্ষে সেডিমেন্টারি রকের উপর সৃষ্ট একটি ফসিল।
এখন আমরা যে অঞ্চল দিয়ে যাচ্ছি এই সমগ্র অঞ্চলই কিন্তু প্রকৃতপক্ষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9 থেকে 10,000 ফিট উচ্চতায় অবস্থিত। এখন আমরা এগিয়ে যাচ্ছি এমন একটি গ্রামের দিকে যে গ্রামে আসার ইচ্ছা আমাদের দুজনেরই অনেক দিন ধরে ছিল। যতবার ইউটিউবে দেখেছি এই গ্রামের ভিডিও ততবার সেই ইচ্ছা যেন প্রবল হয়েছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম মারফা ভিলেজে। আমরা এসে গেছি মারফা ভিলেজে। দারুণ সুন্দর, অনেকক্ষণ পর ঝকঝকে একটা রোদ উঠেছে, প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড হাওয়াও দিচ্ছে, দারুণ লাগছে। মারফা ভিলেজের ভেতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, ভীষণ সুন্দর, প্রচন্ড একটা হাওয়া দিচ্ছে আর সামনে একটা ছোট গেট। এখানে যে বাড়িগুলো, এই বাড়িগুলো দেখে বোঝাই যাচ্ছে এটা খুব পুরনো দিনের একটা গ্রাম, খুব সুন্দর। এই মারফা ভিলেজ কিন্তু হেঁটেই ঘুরতে হবে, ভিলেজের ভেতরে গাড়ি যাবে না, তো আমাদের ভিলেজের বাইরেই দাঁড় করিয়ে দিয়েছে, তো আমরা হেঁটে যাচ্ছি। আমরা যখন হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে ঘুরতে গিয়েছিলাম, ঠিক যেমন একটা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, যেমন প্রাকৃতিক সৌন্দর্য, স্পিতি ভ্যালির যেমন ঠিক একটা ভাইব আমরা পেয়েছিলাম, ঠিক সেরকম তিব্বতীয় স্টাইলে এখানে বাড়ি, ভীষণ সুন্দর। কিন্তু এই মারফা ভিলেজ একটু অন্যরকম, কারণ এখানে লেনগুলো ভীষণ সরু সরু। হ্যাঁ, আমরা যখনই জমসমের ভিডিও সার্চ করেছি ইউটিউবে, এই রিলেটেড ভিডিও হিসেবে মারফা ভিলেজের ভিডিও চলে এসেছে, আর আমরা বহুবার দেখেছি। আমাদের ইচ্ছা ছিল যে এই ভিলেজে আসার, অবশেষে আমরা এই ভিলেজে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। ডিস্ট্রিক্টের মারফা ভিলেজের মধ্যে আমরা হেঁটে বেড়াচ্ছি, ভীষণ সুন্দর একটা গ্রাম। আর যাওয়ার পথে হঠাৎই দেখলাম যে একটা সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়িটি হচ্ছে ধওলাগিরি বেস ক্যাম্পে যাওয়ার সিঁড়ি। তো এখানে লেখাই আছে যে 3 থেকে 4
4 দিন সময় লাগবে বেস ক্যাম্পে যাওয়া পর্যন্ত। যারা ধওলাগিরি বেস ক্যাম্পে যাবেন সেই ট্রেকার্সরাই মারফাতেই এসে স্টে করেন, এছাড়া বাইকার্সরাও আসেন এই সুন্দর ভিলেজে থাকার অভিজ্ঞতা সঞ্চয় করেন। মারফা মনাস্ট্রিতে অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো আমরা তো উঠছি না, নিচে থেকেই আমরা দেখে নিলাম মনাস্ট্রি। তো আপনারা এলে অবশ্যই যাবেন। মারফা ভিলেজ উত্তর নেপালের ধওলাগিরি অঞ্চলের মুস্তাং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। কালীগণ্ডকী নদী উপত্যকার তীরে অবস্থিত এই গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৭৬০ ফিট উচ্চতায় অবস্থিত। এই মারফা ভিলেজের জলবায়ু শুষ্ক শীতল প্রকৃতির। এই গ্রাম আপেল চাষের জন্য বিখ্যাত। এই গ্রামে কয়েকটি হোটেল আছে, আপনারা চাইলে মারফা ভিলেজেও একটা রাত স্টে করতে পারেন। মারফা ভিলেজের মধ্যে আপেল বাগান, তো আপেলের সিজনে যদি আমরা আসতাম তাহলে আরো বেশি ভালো লাগতো, অনেক বেশি কালারফুল লাগতো। এই গ্রামের বাড়িগুলির গঠনশৈলী দেখলে সত্যি অবাক হতে হয়। পাথরের ওপর পাথর সাজিয়ে খুব সুন্দরভাবে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। বেশ প্রাচীন, তবে এই বাড়িতেই কিন্তু বসবাস করেন এই গ্রামের মানুষজন। যাচ্ছি জমসমের উদ্দেশ্যে। আমরা প্রায় এসেই গেছি। মারফা ভিলেজ থেকে জমসমের দূরত্ব মাত্র ৭.৫ কিলোমিটার। এখনো আমরা বেশ কিছুটা পাহাড়ি পথে এগিয়ে যাব। এই সমগ্র অঞ্চলের জলবায়ু শুষ্ক শীতল প্রকৃতির, সেই কারণে এই অঞ্চলে গাছপালার পরিমাণ খুবই কম। আমরা এসে পৌঁছালাম আজ আমাদের ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ জমসমে। নেপালের মুস্তাং জেলায় অবস্থিত জমসম কালীগণ্ডকী নদীর উভয় তীরেই অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানের উচ্চতা প্রায় ৮৯৭৬ ফিট। মুস্তাং জেলার সদর দপ্তর হলো জমসম। আজ আমরা জমসমের হোটেলেই নাইট স্টে করব, তবে হোটেলে চেক ইন করার আগে আমরা এগিয়ে যাব জমসম থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে দুম্বা লেকের উদ্দেশ্যে। চলুন এগিয়ে যাওয়া যাক। আর জমসম থেকে কাল আমরা এগিয়ে যাব মুক্তিনাথের উদ্দেশ্যে। জমসম থেকে বেরিয়ে কালীগণ্ডকী নদী ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি থিনি ভিলেজের উদ্দেশ্যে, কারণ থিনি ভিলেজেই অবস্থিত দুম্বা লেক। জমসম থেকে দুম্বা লেকের উচ্চতা
প্রায় 700 থেকে 800 ফিট বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই অঞ্চলের উচ্চতা অধিক হওয়ার কারণে এই অঞ্চল খুবই শীতল এবং গাছপালার পরিমাণ খুবই কম থাকায় এই অঞ্চলকে পৃথিবীর একটি শীতল মরুভূমির আখ্যা দেওয়া হয়েছে। আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 2900 মিটার ওপরে। জমসম থেকে আমরা এখন চলে এসেছি দুম্বাতাল। প্রচন্ড ঠান্ডা, এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে। কি প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠিক মতো কথা বলতে পারছি না। তো এই লেকের এন্ট্রি ফি হচ্ছে, মানে এই লেকের সামনে একটা সুন্দর পার্ক করা আছে, সেই পার্কের এন্ট্রি ফি নেপালিদের জন্য 30 টাকা, আমাদের জন্য অর্থাৎ ইন্ডিয়ানদের জন্য নেপালি 100 টাকা এখানে দিতে হলো। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি লেক পর্যন্ত। নেপালের মুস্তাং জেলার থিনি ভিলেজে অবস্থিত দুম্বা লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে এই লেকের উচ্চতা প্রায় 2900 মিটার বা 9500 ফিট। এই লেক দৈর্ঘ্যে প্রায় 150 মিটার। নীলগিরি পর্বতের পাদদেশে অবস্থিত এই লেক বরফ গলা জলে পুষ্ট। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে প্রাকৃতিকভাবে সৃষ্ট এই লেক খুবই পবিত্র। কলকাতা থেকে এখন এসেছি, এখন কলকাতায় 43-45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এতটাই গরম। কিন্তু আমরা এই দুম্বা লেকে এসে দাঁড়াতে পারছি না, এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে যে ভালো করে কথাও বলতে পারছি না। তো আমরা আবার আমাদের গাড়িতে ফিরে যাচ্ছি। আজকের পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এসে গেছি আমাদের হোটেলে। তো এই জায়গাটাকে বলা হচ্ছে উইন্ড ভ্যালি। তো সত্যি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড, মানে এত হাওয়া নাকি সকাল 10টার পর থেকে এরকম হাওয়া দেয়। কোনো ফ্লাইট বা হেলিকপ্টার নাকি এখানে ল্যান্ড করতে পারে না, ল্যান্ডও করতে পারে না, টেক অফও করতে পারে না, এত হাওয়া। তো সেটা আমরা বুঝতে পারছি। তো আমরা আমাদের হোটেলে ইন করছি। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম। তো অনেকটা রাত হয়ে গেছে আমাদের জমসমে আসতে, যেহেতু আমরা দুম্বা লেক দেখে এখানে এসেছি। কালকে সকালেই আমরা ঘুরে দেখবো জমসম মার্কেট। আগামী পর্বে আমরা এগিয়ে যাব মুক্তিনাথের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল। হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে শালগ্রাম শিলা। তো নেপালের কালীগণ্ডকী নদীতেই একমাত্র পাওয়া যায় এবং এটাকে নারায়ণ শিলাও বলা হয়। এখানে মেনলি এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মেনলি একটা ফসিল। অনেকটা ট্রেক করতে হবে, সেই জন্য সঙ্গে অবশ্যই জল রাখবেন।